ভট্টাচার্য, কুখ্যাত সিপিডির এখনো সবল, ঘুরে ফিরে খেতে পারে, রেবন্ত সোরেনের পরের যে মুখ্য প্রতিনিধি তিনি হলেন দেবপ্রিয়। দেবপ্রিয় সমস্ত অভিযোগ কামান দাগছে আমলাতন্ত্রের উপরে। হেডলাইন হলো, অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। এই যে আমলাতন্ত্র ইউজ করে এভাবে কামান দাগা, এই স্টাইলটা হলো কমিউনিস্টদের। যা বুঝি না তা না বুঝার শত্রুটার নাম হলো আমলাতন্ত্র। মানে কি, ইংরেজিতে যদি বলি একই কথাকে, তাহলে আমলাতন্ত্রের ইংরেজি হলো ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসি শব্দটা ইটসেলফ নেগেটিভ শব্দ না, কিন্তু ব্যুরোক্রেসিকে আপনি নেগেটিভ বানায় ফেলতে পারেন, সেটা অন্য জিনিস। কিন্তু ব্যুরোক্রেসি শব্দটা ইন ইটসেলফ এটা নেগেটিভ শব্দ না, আমলা শব্দটা নেগেটিভ না। ওকে, একদম গোমরটা ফাঁস করে দিই, আমলা শব্দের মানে কি আসলে? আমলা বলতে আসলে কি বোঝায়? আমলা বলতে বোঝায়, দেখেন আপনি যখন একটা ফ্যামিলির ভিতরে আছেন, কি একটা গ্রামের আপনি মাতবর, আপনি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার, সেখানে আপনি প্রতিটা লোককেই চিনেন। এই তোর বাবার নাম কি, তুই কোন ফ্যামিলি, আপনি চিনেন সবাইকে। আপনার অফিসে একটা সাজাইছেন, অফিসের কোন স্টাফটা কে, কি নাম, ডাইরেক্ট বলতে পারবেন। ওকে, আর একটু বড় করেন, একটা ইউনিয়ন, একটা উপজেলা পর্যায়ে, উপজেলা বলার পর্যায়ে কোন স্টাফটা কোন অফিসের কোন ইউনিয়নের বলতে পারবেন আপনি কম বেশি। বড় করেন, বড় করতে করতে জেলা ডিভিশনে চলে গেছে, এখন তো বলতে পারতেছেন না। ধরেন আপনি হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেউ, আচ্ছা ঠিক আছে আরো ছোট করে দিলাম, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ, আপনি একটা থানার, আচ্ছা থানা না, আপনি পুলিশ বাহিনীর এসপি মনে করেন একটা ডিস্ট্রিক্টের, আপনার পক্ষে ওই এসআইটা পর্যন্ত আপনার এলাকাধীন কয়টা এসআই আছে সবগুলো এসআইয়ের নাম বলতে পারবেন? উত্তর বলতে পারবেন না। কোন এসআইটা কেমন ধরনের লোক বলতে পারবেন? পারবেন না। তাহলে একটা জিনিস যখন বড় হয়ে যায়, তখন হিউম্যান স্মৃতিতে একটা মানুষের স্মৃতি দিয়ে সবগুলোকে বুঝতে পারবেন না আপনি, সবগুলো ধারণা আপনি পাবেন না। কোন এসআইটা কেমন আপনি বলতে পারবেন না। আচ্ছা এসআইটা অনেক দূরে রয়ে গেল, আর একটু কাছে দিই, একটা এসপির আন্ডারে যতগুলো ওসি থাকে, যতগুলো থানা মানে যতগুলো ওসি, তাহলে সবগুলো ওসির ধরন ধারণ টাইপ বলতে পারবেন আপনি? এটাও কঠিন হবে। যত সংখ্যায় বাড়বে আপনি বলতে পারবেন না। পার্সোনাল রিলেশন দিয়ে কাজ করতে পারবেন না। যখন পার্সোনাল রিলেশন দিয়ে, পার্সোনাল পরিচিতি দিয়ে, লোকটা সম্পর্কে পার্সোনাল ধারণাগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন না, তখন কি করবেন? তখন আপনি করবেন কি, অফিসিয়াল আদেশ বলে কাগজে লিখে ওকে একটা আদেশ দিবেন। ক্লিয়ার? আপনি কিন্তু আগে করছিলেন যেটা যেটা ছোট্ট ছিল, মনে করেন 5 জন ওসি ছিল, আচ্ছা ঠিক আছে তুই এটা ভালো পারিস, আচ্ছা তুই করবি এটা, বলতে পারেন আপনি প্রত্যেকটা ওসিকে দিয়া। কিন্তু যখন মনে করেন 5 জন হয়ে গেছে, এখন তো এই নাম মনে রাখতে পারি না, আচ্ছা মনে রাখলাম ওই লোকটা টাইপটা কি, ওই লোকটা কোন কাজটা ভালো পারে, আমি দেখলে তাল রাখতে পারতেছি না, তার কি করবো? তখন আমি একটা হরে ধরে সবার জন্য একটা জেনারেল সাধারণভাবে একটা আদেশে লিখবো। এই যে অফিসে আপনি চলে আসলেন, ছবিগুলো স্পেসিফিক ছবিগুলো ব্লার, অস্পষ্ট হয়ে গেল। আচ্ছা ধরেন এক বাবের কয়টা বাচ্চা হয়, সন্তান, ছেলে মেয়ে মিলে 10 জন হবে ম্যাক্সিমাম, এই কালে তো অনেক কমে গেছে। ধরেন যে একটা বাপের হলে 100টা ছেলে মেয়ে, এখন 100টার নাম মনে রাখতে পারবে? প্রবলেম বোঝার চেষ্টা করেন। তাহলে কি করতে হবে? খুব চালাক চতুর বাবা বাবার মনে করে, আরে তোরা আমার সামনে আসবি, সবসময় একটা নাম লিখে আসবি, বুঝছো, তোদেরকে আমি একটা চিহ্ন দিব, তো নিজের নাম লিখবি, পাশে তোদের মায়ের নাম লেখা থাকবে ব্যাকেটে, যেন আমি তোদের ঠিক মতো চিন্তা নিস। এই যে নিজের নাম লিখবি, তোর মায়ের নাম লিখে রাখবি, আর বুকের মধ্যে টাঙায় রাখবি, এটা একটা ব্যুরোক্রেসি, এটাই আমলাতন্ত্র। মানে তোকে তো আমি স্পেসিফিক্যালি চিনতে পারছি না, এটা হিউম্যান ব্রেনের পক্ষে 100টা লোকের পোলাপানের খবর রাখা সম্ভব না। তখন কি করব আমি? তা আমি একটা সাধারণভাবে ফর্মাল কাগজে লেখা আদেশ দিব, তোর সাথে আমার ডায়লগ চলবে, তুই আমার সন্তান, কিন্তু তোর সাথে আমার ডায়লগ চলবে কাগজপত্রে।
এই বাবা, এই তোদের বাবা সব সন্তানের জন্য এই নির্দেশ পাঠাই আছে, তোরা সেই নির্দেশ মোতাবেক চলবি। তাহলে এই যে আসল যে লোকটা, ফিজিক্যালি যে লোকটা, তাকে ব্লার করে, অস্পষ্ট করে দেওয়া হয়েছে, দিয়া ইমাজিনারি একটা ইমাজিন করে আমি এখন নির্দেশ দিব, তোর সাথে ডায়লগ করবো, আমি এখন সুবিধা সুবিধা শুনবো, শুনে নির্দেশ দিব। এইটা হচ্ছে ব্রোকেসি। যখন জিনিসটা পার্সোনালি সলভ, পার্সোনালি মনে রাখা, পার্সোনালি হ্যান্ডেল করা সম্ভব না, তাহলে ব্যুরোক্রেসি যে কোনো কাজ করতে গেলে ব্যুরোক্রেসি মাস্ট। এখন প্রশ্ন আসেন যে তাহলে ওই লোকটাকে, বা আমার আন্ডারে যে 100টা লোক আছে, মনে করেন 100টা বেসিক্যালি একটা সচিব রাখেন যে হাজার হাজার লোক আছে, একটা যদি মিনিস্ট্রি সেক্রেটারির কথা চিন্তা করেন, তাহলে এই হোল মিনিস্ট্রিটাকে ম্যানেজ করবো কি করে, দক্ষতার সাথে ম্যানেজ করবো কি করে, ক্লিয়ার এবার? তাহলে আমাকে বড় জিনিসটা করতেই হবে, এবং বড় জিনিসটা করা মানে আর স্পেসিফিক্যালি পার্সোনালি চিনি লোকটাকে, এটা পারবো না। তখন আমাকে একটা অফিসিয়াল নিয়ম কানুন, কায়দা কানুন মিলায় এগুলোকে ম্যানেজ করতে পারতে হবে। কি করবো? একটা হতে পারে পদ্ধতি, মনে করেন যে টপ 20টা লোককে আমি টার্গেট করলাম, এই 20টাকে আমি জানি, আচ্ছা আরো ছোট করলাম, এই 20টার মধ্যে 5টা বানাইলাম আমার খুব কাছের লোক, যাদের সবাই চিনি, কে কোন টাইপের বুঝি, এবার 5টার আন্ডারে প্রত্যেকের আন্ডারে আরো 4টা করে দিলাম, এবার 20টা হলো, 20টার আন্ডারে আরো 5টা করে দিলাম, 5 × 100টা, এবার 100 লোক কন্ট্রোল হয়ে গেল কিন্তু আমার। এইভাবে আমি একটা স্তরে সাজাইলাম ম্যানেজমেন্টের কায়দার কারণে, ওই টপ লোকটাকে কন্ট্রোল করবো, তাহলে আস্তে আস্তে নিচের লোকগুলো কন্ট্রোল হয়ে যাবে। এটা একটা স্ট্রাকচার হতে পারে। তাহলে এই যে এভাবে সাজাই নিয়ে ম্যানেজ করতে যাওয়া, এগুলো আমলাতন্ত্র। এখন বলেন এটা বলতে নেগেটিভ জিনিসটা কি? তাহলে আমলাতন্ত্র মানেই এটাকে আপনি নেগেটিভ চোখে দিয়ে ছাড়াই দিচ্ছেন, এই যে কমিউনিস্ট স্বভাব, এটা একটু ছাড়েন। আপনি আমলাতন্ত্র ম্যানেজ করতে পারেন, আপনি আকাম্যা বুঝেনই না জিনিসটা। আমলাতন্ত্র বলে একটা লেবেল লাগাই দিয়া, ট্যাগ লাগাই দিয়ে আপনি এখন গালি দিতেছেন। কথা তো আপনি আমলাতন্ত্র ম্যানেজ করতে পারেন না, আপনি অযোগ্য, আপনি এটা নিয়ে আর কি গবেষণা হয়েছে তা কিচ্ছু জানেন না, আপনি কমিউনিস্ট, আপনি স্ট্যালিনিস্ট। সোভিয়েত ইউনিয়ন আমলাতন্ত্রের একটা আগর কারখানা বানা রাখছিল, এটা তো এমনি এমনি ধসে পড়ে নাই। কেন? কারণ আপনি ম্যানেজমেন্ট করতে যাবেন না। আমলাতন্ত্রের সমাধানের শব্দটার নাম হচ্ছে ম্যানেজমেন্ট। কেন? কোথেকে কথাটা উঠলো এই যে দেবপ্রিয়র কাছ থেকে। এই লোকটা সোভিয়েত ইউনিয়নের আমলে ওখান থেকে পিএইচডি মারা হয়েছে, আইসে কিছু কথা শিখতে আছে, ওগুলো এখানে আওড়াইতেছে বুড়া বয়স। বাবারে নতুন করে কিছু বহু কিছু হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, ভেঙে যাওয়াটা হয়ে গেছে প্রায় 35 বছরের উপর। নতুন কিছু শিখবেন না আপনি? হ্যাঁ, এগুলো নিয়ে আমরা চাপা মেরে যাবেন। যতগুলো এনজয় করার লোক আছে সব এই আমলাতন্ত্র। এই যে আরেকটা আছে বদুল আলম, আরেক শয়তান। এটা আমলাতন্ত্র করে বাংলাদেশের এই যে প্রশাসনটা দলবাজিতে বেড়ে গেছে, এটা কোত্থেকে আসলো? এটা 1 নম্বর উদ্গাতা হলো এই বদুল আলম মজুমদার। এই আমলাতন্ত্র বললা, আমলাতন্ত্র থেকে ভালো কিছু একটা দিবে এই কথা বললে এর সাথে আমার সংস্কারটাকে এই 12টা বাজাইছে, এবং এই 12টা বাজার কারণে এটা দলবাজ হয়েছে। আচ্ছা অমুকে এই জায়গাটা সেক্রেটারি, আচ্ছা উনি আমাদের দল করে তো, আমাদের মানে আমাদের বিএনপি আমাদের করে তো, তাকে আমলি। এই যে আপনি ট্যাগ লাগাইতেছেন, ট্যাগ দিয়ে আপনার দলের কিনা তা বুঝতে চেষ্টা করছেন, আপনি কোথায় অ্যাবস্ট্রাক্টে চলে যাবেন, আপনি কোথায় অফিসিয়াল আদেশ দিয়ে যাবেন। ওকে ম্যানেজ করার কৌশলটা শিখবেন, সেইটা ঠিক না করে, ম্যানেজমেন্ট ঠিক না করে, এই যে যেটা বললাম, আমলাতন্ত্রকে ধ্বংস করার বেস্ট উপায় হচ্ছে দক্ষ ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট জিনিসটা আপনি বুঝতে রাজি না, সেই জন্য আপনি এখন খুঁজতেছেন আওয়ামী লীগ করে না বিএনপি করে। হাসিনার আমলের কারবার দেখেন, প্রত্যেকটা পদোন্নতির আগে হাসিনা খবর নিত যে ওর ফ্যামিলির লোকেরা কি আওয়ামী লীগ করতো না বিএনপি করতো। আমার এমন বহু সহপাঠী আছে যারা ইউনিভার্সিটি থাকার সময় আমার বিরুদ্ধে বাসদ করত, সে কৌশল করে শাস্তি হলো যে ছাত্রলীগ মানে বুঝছে না, আমি তো আওয়ামী লীগ ছাত্রলীগ করতাম, করছে তো রাসদ না বাসদ। সে আওয়ামী লীগ করতে ওই সাইনবোর্ড টাঙায় এবার সে পদোন্নতি দিয়েছে। হচ্ছে হাসিনার আমলের কায়দা। তো এটাকে বেটার আমলাতন্ত্র হলো নাকি আমলাতন্ত্রের কথা বলে আরো ওইটার ভিতরে ওই কাদা পাঁকের মধ্যে ডুবে গেলেন? তাহলে মূলত
শিখতে হবে আপনাকে আমলাতন্ত্র কি করে ম্যানেজ করতে হয়। আপনি আমলাতন্ত্রের ম্যানেজমেন্ট এতে বুঝবেন না। আর হোল কমিউনিস্ট সিস্টেমের ভিতরে ম্যানেজমেন্ট শব্দটাই হারাম, হারাম শব্দ। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট শব্দটার মানে কমিউনিস্টদের কাছে মানে হলো শোষণ। যারা বুঝেন না এই নিয়ে ফার্দার আমার অনেক ভিডিও আছে, সেখানে দেখেন, বা আমি আরো পরে অন্য কথা বলবো। ওকে, ভুল জায়গায় আসি এখন। তো এখন সমস্ত দোষ দিতেছে ইউনূস সাহেবের জন্য আমলাতন্ত্রে ফিরে আসছে। আচ্ছা, আমলাতন্ত্রে ফিরে আসলে কি হবে? ধরা যাক আসিম নজরুল কি শুভ্র কি অমুক তমুক উপদেষ্টা হয়ে গেছে, উপদেষ্টা হওয়ার পরে কাজ করতে যাবে যে মন্ত্রণালয়ে, কিভাবে করবে? ও তো প্রথমে কথাটা জানাবে, মনোবাসনাটা তাকে হুজুরে আলা ইউনূস সাহেব এইটা করতে বলছে। এখন সে এটা করতে গেলে মতামত চাইবে, সচিবের মতামত চাইবে। সচিব তো এক্সিকিউশনের জন্য বলবেই কি করে করতে হবে, কারণ সে এই বিষয়টা জানে। এখন আপনি যদি ওর উপর দিয়ে টপকাইতে না পারেন, ওর চেয়ে বেটার ম্যানেজমেন্ট বুদ্ধি যদি আপনার না থাকে, তাহলে কি হবে? সচিব আপনাকে নাকে ধরে যে ঘুরাবে। সচিব আপনার নিজে ঘুষ খাইবো, আপনার ঘুষের ব্যবস্থা করে দেবে। এখন আপনিও তো চান যে ঘুষ খাইতে, কি দাঁড়ালো তাহলে জিনিসটা? আপনি এখন আমলাতন্ত্র নামে দোষ দিয়ে কাটতে পড়তে চাইতে পারেন, আর মুরুদ থাকলে দেখাইতে পারেন যে আমলাতন্ত্র ভেঙেও আপনি কি করে মন্ত্রণালয়টাকে চালাইছেন ঠিক মতন। সুতরাং শেষ কথাটা হলো যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট। আইবিএ পড়তে যান আগে, একটু আইবিএ শিখেন। যে জানে না এগুলা সেই আমলাতন্ত্র আমলাতন্ত্র বলে গালি দিবে। তো আমাদের দেবব্রত আমাদেরকে ভাবছে যে আমরা এগুলো বুঝি না। উনি আমলাতন্ত্র বলতে উনি বোঝাতে চাইছেন আমি কত কিছু বিপ্লবী, জানো আমি কমিউনিস্ট ছিলাম, আমি কমিউনিস্ট থেকে পড়ে আছি, তোমরা আমাদের কথা শুনলা না। কারণ ইউনূস সাহেব আমার বকাবাজির ঠেলায় এই দেবব্রতকে বাইর করে দিয়েছে। কারণ তারা তো আসলে সমাজতন্ত্রী লোক, সমাজতন্ত্রীর নাম দিয়ে তারা আসলে ইন্ডিয়ান দালাল। ওর অর্গানাইজেশনটা হলো ইন্ডিয়ান দালাল একটা অর্গানাইজেশন, সিপিডি। তার নেতা হলো দেবপ্রিয়। এখন তাদেরকে ইউনূস সাহেব সাথে নেনে বাইরে বাইর করে দিয়েছেন বলে উনি এখন চাত করে রেগের চুটে বলতেছে ইউনূস সাহেব সব আমলাতন্ত্রের ভিতরে ঢুকাই দিচ্ছে। এই কথা দিয়ে দেখেন যে তার নিজেরই তো আমলাতন্ত্র সম্পর্কে ধারণা নেই। জিনিসটা কি খায় না, মাথায় দেয়, এটাকে সলভ করবো কি করে, এটাকে পজিটিভলি আমি ব্যবহার করবো কেমন করে, তার কোনো ধারণা নেই। উল্টা এটাকে আপনি এখন তারপরে একটা শব্দ ব্যবহার করেছে উপরি কাঠামো, সুপার স্ট্রাকচার। এই সুপার স্ট্রাকচার শব্দটা হলো স্টালিনের শব্দ একটা, ইভেন কার্ল মার্কস ইউজ করে নাই উপরে কাঠামো। এটা নিয়ে কমনসের মধ্যেই তর্ক আছে। দেবপ্রিয় ভাবতেছে এই ধরনের শব্দ ব্যবহার করে আমি চমক লাগাই দেবো, দেখছো এখনো কমিউনিজম মনে নাই, আমি কমিউনিজমের প্রতি এখনো কত শব্দ জানি। দেবপ্রিয় সাহেব ইন্ডিয়ান দালালি করে প্যাট বললো না, এখন এইসব চক্রধারী শব্দ দিয়ে হবে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ এখন এগুলা দালালি শুনতে চায় না, বিশেষ করে ইন্ডিয়ান দালালি তো আরোই শুনতে চায় না। কাজেই বলেন না হাঁটা শিক্ষা কর, এখন আপনাদেরকে বলতে হবে যে এগুলা নিয়ে একটু পড়ালেখা করেন। শেষ জীবনে আর কয়দিন বাঁচবেন, যে কদিন বাঁচেন একটু পড়ালেখা করেন। সব শেষে রিপোর্টের শেষে একটা মজার জিনিস, এটা নিয়ে খুব বড় রিপোর্ট করছে বণিক বার্তা, আর এক কমিউনিস্ট তো ওই জন্য। তারা শেষে বলছে তার কোর গ্রুপের সদস্য কারা কারা দেবপ্রিয়র সাথে, দেখেন নামগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। রাশেদা কে চৌধুরী, শাহিন আনাম, সুলতানা কামাল। এই সুলতানা কামালটাকে শেষে পিছন থেকে যাই, সুলতানা কামালটা হলো এগুলো একটা সিলেটের মেয়ে, আমাদের যে সুফিয়া কামাল ছিল, কবি সুফিয়া কামাল, সুফিয়া কামালের মেয়ে। তার জীবনের স্বপ্ন হলো তার স্বামী হলো হিন্দু, মারা গেছে, তার স্বামীকে একটা সেকুলার বাংলাদেশ উপহার দেওয়ার স্বপ্ন সে আজীবন বয়ে বেড়াইতেছে এখনো। বেচারা স্বপ্ন পূরণ করতে পারে নাই এবং পারবে বলে কোনো সম্ভাবনা নাই। তো বুঝতে পারেন সে এখন দেবপ্রিয় সঙ্গী। আচ্ছা, শাহিনা নামটা কি? শাহিনা নাম হচ্ছে মাহফুজ আনামের স্ত্রী। কোন মাহফুজ আনাম? ডেইলি স্টার। কি বোঝা গেল? ৭ সময় তাদেরকে আমেরিকার ইউরোপিয়ান মানে ব্রিটিশরা বিশেষ করে তারা মিললে একটা এনজিও বানাই দিয়েছিল, এমন এনজিও সেটা হলো দাতা এনজিও। ঢাকায় বৈশা তারা, মনে রাখেন বাংলাদেশে একটাই এনজিওর সাথে চুক্তি হয়েছিল, ঢাকায় এসে ব্রিটিশ গভর্নমেন্ট এই এনজিওর সাথে চুক্তি করে তাকে টাকা দেওয়া গেছিল, এই শাহিনা নামের এনজিওটা, মানুষের জন্য ফাউন্ডেশন। এই হলো মানুষ। তাহলে বুঝতে পারতেছেন কার মধ্যে কি কি আছে। আর রাশেদা কে সারা জীবন সে বিরাট কুতুব, যে আমি হলাম এডুকেশন নিয়ে কাজ করছি, কি কাজ করছে আপনারাই বুঝেন। এই যে এগুলা সব যতগুলা পচা মাল প্রো ইন্ডিয়ান, এগুলারে নিয়ে দেবপ্রিয়
তার সংসার চালাইছে।